মিশ্র অর্থনীতি কাকে বলে? লেখো, যে অর্থ ব্যবস্থায় বেসরকারি ক্ষেত্রের পাশাপাশি, আমি একবার পুরোটা বলে নিচ্ছি তারপর আস্তে আস্তে বলবো। যে যারা হচ্ছে ভিডিও দেখে ক্লাস করবে তারা পজ করে করে লিখে নেবে। যে অর্থ ব্যবস্থায় বেসরকারি ক্ষেত্রের পাশাপাশি পরিকল্পিত অর্থনীতির সরকারি ক্ষেত্রে সহাবস্থান ঘটে, সেই অর্থ ব্যবস্থাকে বলা হয় মিশ্র অর্থ ব্যবস্থা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোহেলি। আজ আমি ক্লাস 11 এর একটা টপিক করাচ্ছি, সেটা হলো মিক্সড ইকোনমি অর মিশ্র অর্থনীতি। দেখো, তোমাদের এখানে নতুন সিলেবাসে এইটা রয়েছে, অর্থনীতির 3টে ভাগ এবং সেই অর্থনীতিগুলো কিভাবে তাদের ফিচার্স গুলো রয়েছে, তো সেইটা আমি এখন করাচ্ছি। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই বলবে, আর যদি আমার পড়ানো ভালো লাগে, যদি আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। চলো, কতটা লেখা হলো তোমাদের? মিশ্র অর্থনীতির কয়েকটা আমরা বৈশিষ্ট্য লিখবো। লেখো, মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্য। ফিচার্স অফ মিক্সড ইকোনমি, মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্য। প্রথমেই বলেছি কি, ধনতান্ত্রিক প্লাস সমাজতান্ত্রিক, তাই তো? এই দুটো একসাথে মিলে কি হচ্ছে? মিশ্র অর্থনীতি হবে। এবার তোমাদের বলি যে তোমাদের সিলেবাসে এটা কতটা ডিটেলস আছে জানি না, আমি একটু ডিটেলসে করিয়ে রাখছি, পরে দেখা যাবে কি হয়, কারণ বইতে সিলেবাসে ওইভাবে কিছু মেনশন করা নেই। সিবিএসসি এর বইগুলোতে কিন্তু এটা একটুখানি দেওয়া আছে, বেশি কিছু দেওয়া নেই। এবার এখানে 1 নম্বর যেটা হলো, 1 নম্বর লিখবে প্রেজেন্স অফ গভর্নমেন্ট সেক্টর অ্যান্ড প্রাইভেট সেক্টর। সরকারি ও বেসরকারি ক্ষেত্রের সহাবস্থান। প্রেজেন্স অফ গভর্নমেন্ট সেক্টর অ্যান্ড প্রাইভেট সেক্টর। মিশ্র অর্থনীতি এটা বোঝার তেমন কিছু নেই, গুরুত্ব এখানে বলেছে যে যেমন আমাদের দেশে কি, আমাদের দেশে মিশ্র অর্থনীতি রয়েছে। যেমন তোমরা গভর্নমেন্ট স্কুলে পড়ো তেমন প্রাইভেট স্কুলও রয়েছে, যেমন প্রাইভেট হাসপাতাল রয়েছে, প্রাইভেট নার্সিং হোম রয়েছে, তেমন গভর্নমেন্ট হাসপাতালও রয়েছে। তো এইরকম কিছু জিনিস কি হয়, গভর্নমেন্ট সেক্টরেও রয়েছে, প্রাইভেট সেক্টরেও রয়েছে। তবে দেশের বেশ গুরুত্বপূর্ণ কিছু সেক্টরকে গভর্নমেন্ট নিজের হাতে রেখেছে, যেটাকে কিনা প্রাইভেট সেক্টরের হাতে দেয়নি। ঠিক আছে, যেমন ধরো বন্দুক বানানোর লাইসেন্স, বন্দুক বানানো বা কিছু এরকম ধরনের বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো, আচ্ছা আগে ছিল গভর্নমেন্টের হাতে অনেক কিছু ছিল। তো দেখা গিয়েছিল একটা সময় গিয়ে যে এখনো দেখবে যে গভর্নমেন্টে যারা জব করে তাদের ক্ষেত্রে ব্যাপার রয়েছে, করছি করব, হচ্ছে হবে, চলছে চলবে, করব না, এইরকম একটা ব্যাপার রয়েছে। তো আমাদের এটা কিন্তু বরাবরই প্রথম থেকেই। একটা সময় গিয়ে দেখা গেছে যে গভর্নমেন্টের কিছু সেক্টরে কোনো লাভ হচ্ছে না, উল্টে লস হচ্ছে, তখন ওই সেক্টর গুলোকে বন্ধ করে দিয়ে কি করা হয়েছিল, বন্ধ করে দেওয়া হয়েছিল অথবা বিক্রি করে দেওয়া হয়েছিল। কোথায় বিক্রি করা হয়েছিল? প্রাইভেট সেক্টরের কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল। গভর্নমেন্ট সেক্টরের বেশ কিছু জিনিস প্রাইভেট সেক্টরে বিক্রি করে দেওয়া হয়েছিল। এইটাকে বলা হয় প্রাইভেটাইজেশন বা বেসরকারীকরণ। বোঝা গেল, গভর্নমেন্টের লোকেরা যারা চাকরি করছে তারা ঠিকঠাক কাজ করছে না, এই দেখে বিক্রি করে দেওয়া হয়েছিল, বুঝলে? তো এরকম ভাবে কি করা হয়েছে, তার প্রাইভেট সেক্টর হয়ে গেছে, তাদেরকে এখন কাজ করতেই হচ্ছে, কিছু করার নেই, এইরকম ব্যাপার রয়েছে। তো গভর্নমেন্ট আর প্রাইভেট দুটো মিলেই রয়েছে এবং দুজনেরই দেখো, আজকে আমার ধরো ক্ষমতা নেই প্রাইভেট স্কুলে পড়ানোর আমার মেয়েকে, তো আমি কি করবো, গভর্নমেন্ট স্কুলে দেবো, সিলেবাস মোর অর লেস একই। এখন তো যখন আমার মেয়ে পড়াশোনা করবে তখন তো একেবারেই একই হয়ে যাবে সব। কি বলে, সিবিএসসি যে প্যাটার্ন চলছে, মোটামুটি তোমাদের সিবিএসসি প্যাটার্ন হয়ে যাচ্ছে। এর পরবর্তী সময় ছোট থেকে বড় পর্যন্ত সবই সিবিএসসি প্যাটার্ন হয়ে যাবে। একটাই মানে ভারত, একটাই দেশ, তাতে একটাই সিলেবাস পড়ানো হবে, এটাই আমার মনে হয় এটা হওয়া উচিত। তুমি ল্যাঙ্গুয়েজ শেখো, অবশ্যই তুমি ওয়েস্ট বেঙ্গলে আছো, বাংলা ল্যাঙ্গুয়েজ শিখবে,
বাংলা তো শিখতেই হবে এবং বাংলাতে পড়াশোনা করো, তাও ঠিক আছে, কিন্তু একটা বোর্ড একরকম শেখে আর একটা বোর্ড আরেক রকম শেখে, সেটা তো ঠিক নয়। পুরো দেশ একই রকম শিখবে, পুরো দেশের ছেলে মেয়ে একই রকম জানবে। এবার তোমার যদি এক্সট্রা কিছু জানার ইচ্ছে থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার আমার এটা মনে হয় একটাই সিলেবাস হওয়া উচিত, তাতে সবারই সুবিধা হবে। নেক্সট আমরা যেমন এখানে দেখছি, পরেরটা হচ্ছে নিয়ন্ত্রিত ব্যক্তিগত সম্পত্তি, রেগুলেটেড প্রাইভেট প্রপার্টি। কতটা জানি না, মানে কতটা সত্যি সেটা সম্পর্কে খুব ডাউট রয়েছে। নিয়ন্ত্রিত ব্যক্তিগত সম্পত্তি বলতে বলতে চাইছে যে মিশ্র অর্থনীতিতে কোনো ব্যক্তিগত সম্পত্তির অবাধ অধিকার থাকে, আবার কোন কোন মিশ্র অর্থনীতিতে নিয়ন্ত্রিত অধিকার থাকে। যেমন ভারতবর্ষে ব্যক্তিগত সম্পত্তি যেমন ভূ সম্পত্তির অধিকারের ক্ষেত্রে সরকার সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছে, আবার শিল্পক্ষেত্রে উদ্যোক্তাদের স্বাধীনতা থাকলেও বিশেষ বিশেষ ক্ষেত্রে সরকারি বাধা নিষেধ বা লাইসেন্সের মাধ্যমে নিয়ন্ত্রণ করে থাকে। যেমন আমাদের দেশে আমার কিন্তু ধান জমি বা চাষের জমি প্রচুর রাখতে পারবো না, কি করবে কি করছে, নিয়ন্ত্রিত। কি যদি থাকে কি হতে পারে, আমি যাকে দিয়ে চাষ করছি তার অধিকার থাকবে ওটাকে বর্গা করার। তোমাদের কৃষি অর্থনীতি তোমাদের আছে বা 12-এ হবে, তখন আমি তোমাদেরকে ওই জিনিসটা অপারেশন বর্গা আলাদা করে পড়াবো। তবুও বলি, তোমরা মোটামুটি তো গ্রামাঞ্চল মানে ডিস্ট্রিক্টে থাকো, একটু একটু জানবে। ধান, আমাদের ধান চাষ বা গম চাষ বা আমাদের সবজি জমি মানে চাষের জমি যেগুলো থাকে, সেই জমিতে যদি ধরো আমি নিজে চাষ করি না, আমি কি করছি লোক দিয়ে মানে কি বলে ওটাকে ভাগে চাষ, ভাগ চাষি, ভাগ দিয়ে দিয়েছি, অন্য লোকে পুরো দায়িত্ব দিয়ে দিয়েছি। হয়তো আমি শুধু কিছু টাকা পেমেন্ট করি চাষ, জল সেচ করার জন্য, বীজ কেনার জন্য, সার কেনার জন্য কিছু টাকা পেমেন্ট করি, বাদ বাকি পুরো চাষের দায়িত্ব অন্য একজন লোকের। তো তখন সেই লোকটা যদি আমার লিমিটেশনের থেকে বেশি জমি থাকবে, হ্যাঁ কি বলছিলাম যেন, ভাগ, ধরো আমার 10 বিঘা জমির বেশি থাকা যাবে না, যদি 10 বিঘা না মনে হয় 20 বিঘা, তার থেকে বেশি জমি থাকলে তারপর কি করতে পারবে ভাগ চাষি, সে যেই জমিটাতে চাষ করে সেই জমিটার ওপর তার নাম রেজিস্টার করে বর্গাদার হতে পারে, লিগালি সে বর্গাদার হবে, এবং ওই জমিটা আমি অন্য কাউকে বিক্রি করতে পারবো না। বিক্রি করতে হলে ওকেই বিক্রি করতে হবে এবং কম দামে বিক্রি করতে হবে। আর কোনোদিন ওকে ওই জায়গা থেকে চাষ পরে, আমি আজকে যাকে চাষ করতে দিয়েছি পরে বললাম, পরের বছর বললাম এই তোকে চাষ করতে হবে না, যা তো তুই ঠিকঠাক ভাবে আমাকে সবজি কি বলে চাষের ফসল দিসনি, তুই যা, এরকম আমি করতে পারবো না, করানো যাবে না। তাই ভাগ চাষ করতে পারবে, ভাগ চাষি বর্গাদার হতে পারবে। এইরকম ভাবে কি করছে যে আমার ভূ সম্পত্তি যতটা রয়েছে তার একটা লিমিটেশন করার চেষ্টা করা হয়েছে। কিন্তু সত্যি কথা বলতে ব্যাপারটা কি হয়, এক একটা রাজ্যে এক এক রকম, প্রত্যেকটা রাজ্যে একই রকম নয়, ডিপেন্ড করছে জমির উর্বরতা শক্তির ওপর কোন কোন রাজ্যে কতটা জমি রাখবে। কিছুটা সফল হলেও আমাদের রাজ্যে অপারেশন বর্গা প্রথম বামফ্রন্ট আমলে খুব ভালোভাবে শুরু হয় এবং অনেকটাই সফল, কিন্তু পুরোটা সফল নয়। অন্যান্য রাজ্যও খুব একটা সফল নয়। তার কারণ দেখো, এই যে বর্গা হচ্ছে, ভাগ চাষে জানার আগেই তো জমির মালিক জানছে, কারণ জমির মালিক বেশি শিক্ষিত হয়ে থাকে, তারা বেশি খবর জানে, তারা সবকিছু জানে বেশি বেশি বেশিরভাগ ক্ষেত্রে। তো তারা কি করে আগে থেকেই ব্যবস্থা নিয়ে নেয়, তার জমি যেটা রয়েছে সেটাকে তার ছেলের নামে, বউয়ের নামে, হ্যানা নামে, ত্যানার নামে ট্রান্সফার করে দেয়। ঠিক আছে, এবার পরিবার ভিত্তিকও হয়ে থাকে অনেক কিছু, সেগুলো পরে আমরা আলোচনা করব, এখন এটা আলোচনা করার বিষয় নয়। তবুও বললাম যেটা, যে আমরা কি করতে পারবো না, একটা লিমিট রয়েছে, সেই লিমিটের বাইরে আমরা যেতে পারবো না। এটা কিসের ক্ষেত্রে, এগ্রিকালচার বা চাষ কৃষিকাজের ক্ষেত্রে। শিল্প ক্ষেত্রে অবাধ রয়েছে, স্বাধীনতা রয়েছে যে আমি যত কিছু করতে পারি। কিছু কিছু ক্ষেত্রে কি আছে, পুরোটা আমরা করতে পারবো না। যেমন দেখবে অনেক ক্ষেত্রেই, ধরো তুমি কোনো এতে চাকরি করো, কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি করো, সেই কোম্পানি তুমি ডিলারশিপ নিতে পারবে না, তোমার ফ্যামিলির কেউ নিতে পারবে না। তুমি সেই কোম্পানিতে যেহেতু চাকরি করো, সেই কোম্পানির থেকে তুমি সেই কোম্পানির ব্যবসা ডিলারশিপ নিয়ে ব্যবসা তৈরি করতে পারবে, বুঝেছো? এরকম রয়েছে, এরকম ব্যাপার রয়েছে। আচ্ছা, এবার বলছে
বাজার ব্যবস্থা ও সরকারি নিয়ন্ত্রণের সংমিশ্রণ। এটা আবার আর কি, এই যে বাজার ব্যবস্থা ও সরকারি নিয়ন্ত্রণের সংমিশ্রণ, মিক্সড অফ মার্কেট সিস্টেম এন্ড গভর্নমেন্ট কন্ট্রোল। তোমরা আমাকে বই থেকেও ছবি পাঠাতে বলো না, কিচ্ছু বলো না। এই মেয়েগুলো, ছেলে মেয়েগুলো কি করে কে জানে। 12 এর ছেলে মেয়েগুলো কি পড়াশোনা করে আমি বুঝতে পারি না একটু, কিন্তু নোটস এর ব্যাপারে তারা একটু পড়ানো হবে। তার ম্যাম নোটস কি পড়ে জানি না। পরীক্ষা নিলাম, যা ভুলভাল লিখেছে না, মাথা খারাপ, মানে মাথায় ঘুরে যাচ্ছে। একটা ব্যাপার না দেখে লিখেছে, এটাই বিশাল ব্যাপার। অনলাইন পরীক্ষা না দেখে লিখেছে, এটাই বিশাল ব্যাপার। নিজেকে যাচাই করতে চেয়েছে, এটা অনেক অনেক বড় ব্যাপার। আচ্ছা, অধ্যাপক স্যামুয়েলসনের মতে মিশ্র অর্থনীতির বাজার ব্যবস্থা ও সরকারি ব্যবস্থা নিয়ন্ত্রণ মিশ্রিত থাকে, বেশিরভাগ ক্ষেত্রে উৎপাদনের দাম। এটা বলতে চাইছে যে আমরা বাজার ব্যবস্থাতে কি দেখেছিলাম, চাহিদা আর যোগান, এই দুটোর মাধ্যমে কি ঠিক হয়েছিল? চাহিদা যোগানের ঘাট প্রতিঘাতে কি ঠিক হয়েছিল? হ্যাঁ, যোগান যদি মৃন্ময়, অস্মিতা বলো, চাহিদা আর যোগানের মাধ্যমে কি কি ঠিক হয়েছিল? এটা আমরা বাজার অর্থনীতিতে পড়ে এসেছি বা ধনতান্ত্রিক অর্থনীতিতে পড়ে এসেছি, ছবি টবি এঁকে দেখিয়েছিলাম। দাম দাম চাহিদা আর যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে দাম স্থির হয়েছিল। আমাদের দেশের ক্ষেত্রে কি হয়, চাহিদা যোগানের মাধ্যমে দাম ঠিক হয়, কিন্তু সেটা যদি বেশি থাকে, যেমন ধরো একটুখানি ছোট করে বলি, হয়তো মাথার উপর দিয়ে যেতে পারে, কারণ তোমরা এখনো পর্যন্ত এই জিনিসগুলোতে মানে সরগরম হও। পরবর্তী সময় যখন তোমরা চাহিদা যোগান ভালো করে পড়া হয়ে যাবে, তখন বুঝতে পারবে কিভাবে দামটা নিয়ন্ত্রণ হচ্ছে। বলছে চাহিদা ও যোগানের মাধ্যমে, চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে, ঘাত প্রতিঘাতের মাধ্যমে দাম নির্ধারণ। Price determined by interaction of demand and supply. এবার বলছে কিন্তু নির্ধারিত হলেও নিত্য প্রয়োজনীয় বা দুষ্প্রাপ্য প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে সরকার নিয়ন্ত্রণ আরোপ করে। নির্ধারণ হলেও কিছু ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ থাকে। যেমন ধরো নুন, নিত্য প্রয়োজনীয় আয়োডিন থাকতে হবে, তাতে আমাদের খেতে হবে। আবার নুন খাওয়া কিছু ক্ষেত্রে বারণও থাকে, বেশিরভাগ ক্ষেত্রে এখন নুন খেতে বারণ করছে, কিন্তু আয়োডিনটার জন্য আবার খেতে বলেও। বাচ্চাদের যেমন নুন খাওয়াটা দরকার রয়েছে। বাচ্চা বলতে 1 বছর 365 দিনের পরে, 365 দিনের আগে যেহেতু বাচ্চা মায়ের দুধ খায় বা ফর্মুলা মিল্ক খায়, তার মধ্যে আয়োডিন থাকে, খেতে লাগে না, কিন্তু তারপরে বাচ্চাকে একটু নুন দিতে হয়, কাঁচা নুন ভাতের সঙ্গে মাখিয়ে বা কিছু করে খাওয়াতে হয়। নুন জেনারেলি যদি ফোটানো হয়, এটা আমাদের অনেকের ধারণা নুন ভেজে খায়, নুন ভেজে খেলে বা রান্নার নুনে ক্ষতিকর বিষয়টা নেই, কাঁচা নুনে ক্ষতিকর আছে, একেবারেই ভুল কথা। নুন মারাই ক্ষতিকর, যাদের নুন খাওয়া বারণ, মানে হাই প্রেশারের প্রবলেম বা হচ্ছে কি বলে একটা এজের পরে নুন খাওয়া কমানো উচিত, একেবারেই কমানো উচিত। এবং এই যে আমাদের ধারণা হয় যে রান্নাটা আমরা যদি রান্না করা নুন খাই, মানে খাবারের মধ্যে নুন খাই, তাহলে আমাদের অসুবিধা নেই, কাঁচা নুনে অসুবিধা। খুব কমন একটা কথা, তুমি লোককে শুনবে কাঁচা নুন খেও না, কাঁচা নুন খেও না। সব নুনেই প্রবলেম আছে, কাঁচা নুনে কম প্রবলেম আছে, কারণ কাঁচা নুনের আয়োডিন, পটাশিয়াম, সোডিয়াম এইগুলো যদিও বা তুমি পাবে,
সেদ্ধ করা নুন, ভাজা নুন, রান্না করা নুন তাতে পাবে না। আমার শ্বশুর মশাই প্রচন্ড নুন খায়, ঠিক আছে? মানে আমার শ্বশুর বাড়িতে রান্নার আমি প্রথম গিয়ে না ধুয়ে খেতাম, মানে হাতে ধরো ঝোল মাখিয়ে ফেলেছি তারপর ভাতটা ধুয়ে খেতাম, আমি পারতাম না। তো সেই নিয়ে তো প্রচুর কথা শুনতেই হবে, এটা কি হচ্ছে, মানিয়ে নাও, চেষ্টা করো ওটাই খাওয়ার, এইসব কথা। তো আমি বললাম যে নুন তো আমি খেতে পারবোই না, আমি তো পারছি না খেতে, কিন্তু আমার একটু কাঁচা নুন খাওয়া দরকার। আমি ওই বাড়িতে গেলে একটু কাঁচা নুন খেতে পারি না, কারণ রান্নায় এতটা নুন হয় যে ভাতে মাখিয়ে যখন খাই আমি আর কাঁচা নুনটা খেতে পারি না। কিন্তু আমার কাঁচা নুন খাওয়া দরকার, কারণ আমার বাচ্চা বেস্ট ফিট হয়, ঠিক আছে? এবার আমার শ্বশুর মশাই ওই রান্নায় নুনটা খাবে, কিন্তু কাঁচা নুন খেত না। আমি তুই একবার বলেছি প্রথম, তো দেখলাম যে তুমি কোনো মানুষকে বোঝাতে পারবে না। তুমি যদি এখন লোককে বলো, কেউ হয়তো বললো কাঁচা নুন, এই কাঁচা নুন খেও না, প্রচুর লোক বলে এই কথাটা, কাঁচা নুন খাওয়া একদম খারাপ। তুমি যদি তাকে বুঝিয়ে বলো, সব তার মাথার ওপর দিয়ে বেরোবে, সে আবার তোমাকে বলবে কাঁচা নুন খেও না। তুমি যতই তাকে বোঝাও, তুমি তাকে পাখি পড়ার মতো যদি বোঝাও, সে বুঝবে না, এটাই স্বাভাবিক। মানে বেশিরভাগ আমরা বেশিরভাগ মানুষকেই, অ্যাডাল্ট মানুষ যারা হয়, মানে বিশেষ করে 18 বছরের পর এবং তারপরেও কোনো মানুষকে বোঝানো খুব ডিফিকাল্ট। একটা ছোট বাচ্চাকে বোঝানো, কিছু ক্ষেত্রে আমরা মনে করি যে এ বাবা, ছোট বাচ্চা তো বুঝতে পারে না, কিন্তু অ্যাডাল্ট মানুষদেরকে বোঝানো বেশি কঠিন। আর বয়স্ক মানুষদেরকে তো কথাই নেই, তুমি বোঝাতেই পারবে না কিছু। যাই হোক, তো ওনার কি হয়েছিল জানো, উনি এত নুন খান, মানে খাবারের মধ্যে এত নুন খান, মানে আমার রান্না ওনার একটুই পছন্দ নয় কারণ নুন হয় না, ওনাকে আলাদা করে নুন মাখিয়ে খাওয়া, মানে খাবার দিতে হয়। মানে যখন কোনো তরকারি টরকারি করি, আমি রীতিমতো আমারটা তুলে নিয়ে ওদের বাড়ির জন্য আলাদা নুন দিই, অথবা আমার শাশুড়ি মাকে বলি বা যাকে বলি আমারটা তুলে নিয়েছি, এবার তোমরা টেস্ট বুঝে নুন দাও বাবা, আমার কিছু করার নেই, ঝাল নুন তোমরা যা ইচ্ছে করো, আমার রান্না করা হয়ে গেছে। তারপরে ওনার কি হয়েছে জানো, সোডিয়াম পটাশিয়াম কম। ওনাকে কাঁচা নুন 1 চামচ করে কাঁচা নুন খেতে হয় প্রত্যেকদিন। 1 চামচ করে নুন খাওয়া খুব ডিফিকাল্ট, কিন্তু জল ছাড়া খেয়ে নিয়ে তারপর জল খেতে পারবে, তুমি জলে গুলে খেলে তা কিন্তু না। সোডিয়াম পটাশিয়াম লেভেলটা ঠিকঠাক থাকে, বিশেষ করে সোডিয়াম লেভেলটা ঠিকঠাক হয়ে যায়। তো তোমাদেরকে বলবো যে ভাতের সঙ্গে একটু কাঁচা নুন খেও, অসুবিধা নেই, কিন্তু ওই রান্নার নুন আরো খারাপ, রান্নার নুনে কিছু কিছু পাওয়া যায় না। আচ্ছা, এবার আমি সেদিন ইউটিউবে একজনকে দেখছিলাম, যে ইউটিউবে বলছে বাচ্চার এতে, এটা আমেরিকার একজন বাংলাদেশি মহিলা, আমেরিকাতে থাকেন, উনি বলছেন উনি বাচ্চার খাবারে নুন দেন না এবং নুন দেওয়া বারণ। তো এটা আমি আগেই দেখেছি, আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনই দেখেছি। এবার তারপরে একজনকে দেখলাম লিখেছে না আমি বাচ্চার খাবারে নুন দিই, ডাক্তার বলেছে না হলে আয়োডিন পাওয়া যাবে না। তো আমি তো কনফিউজড হয়ে গেছি, আরে ভাই কে বলছে, একবার বলছে নুন দিতে, একবার বলছে নুন দিতে না, মানে অন্য মহিলা যদিও এটা বলছে যে নুন দিতে বলেছে ডাক্তার। বলে আমি অনেকগুলো আর্টিকেল সার্চ করলাম, তো সেখান থেকে আমি যেটা পেলাম যে না, বাচ্চার খাবারে নুন চিনি কোনোটাই দেওয়া যাবে না। সাফিসিয়েন্ট, তো বাচ্চাকে যে ব্রেস্ট ফিড করানো হয় সে তার মধ্যে সাফিসিয়েন্ট সুগার এবং সল্ট যতটুকু দরকার ততটুকু রয়েছে। আর যদি ফর্মুলা মিল্ক খায়, মানে কেনা দুধ খায়, তার মধ্যেও থাকে, তাই আলাদা করে নুন বা চিনি দেওয়াটা একেবারেই উচিত নয় 365 দিন পর্যন্ত। যেটা বলছিলাম, কেন নুনের কথাতে আসলাম, নুনটা আমাদের নিত্য প্রয়োজনীয়, দেখবে রেশন দোকানে নুন পাওয়া যায়, রেশন দোকানে নুন পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে। আমাদের শহরে তবুও কম, কিন্তু গ্রামে নুনটা মাস্ট। তো আমরা আগে দেখেছিলাম PQ0, এই যে কি লেখা ছিল বলো, এটা ছিল চাহিদা রেখা, লোক কতটা কিনতে চাইছে। ডিমান্ড হচ্ছে জিডি মানে চাহিদা রেখা, চাহিদা রেখা। আমি আরো সহজ করে বলি, যেহেতু তোমরা চাহিদা যোগান চাহিদা পড়োনি, তাই আলাদা করে বলছি, লোক কতটা কিনতে চাইছে, কতটা কিনতে চায়, কিনতে চায়। আর SS এটা হচ্ছে যোগান রেখা, যোগান যোগান রেখাটা আঁকিনি, আমি আঁকবো এবার। যোগান রেখা মানে দোকানদার কতটা বিক্রি করতে চায় বা উৎপাদক কতটা বিক্রি করতে চায়, উৎপাদক কতটা বিক্রি করতে চায়। আমি আবারও ইংলিশটা আজকে বোঝাবো, কারণ
এই জিনিসটা তোমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস, পরবর্তী সময় অনেকগুলো চ্যাপ্টারে এই সেম জিনিসটা কাজে লাগবে, তাই এতবার। আচ্ছা, এই জিনিসটা লেখা হয়ে গেলে আমি কিন্তু মুছে দেবো। এইটা হচ্ছে যোগান, যোগান রেখা। চাহিদা রেখাটা কেমন হয়েছে? বাঁ দিক থেকে ডান দিকে কি হয়েছে? বাঁ দিকে আছে, ওপর দিকে যত ডান দিকে যাচ্ছে কি হয়েছে? নিচের দিকে নেমে গেছে। বাঁ দিক থেকে ডান দিকে নিম্নমুখী। আর যোগান রেখা কিরকম হয়েছে? বাঁ দিক থেকে ডান দিকে কি হয়েছে? বাঁ দিক থেকে যত ডান দিকে যাচ্ছে ওপর দিকে উঠেছে, এটা হচ্ছে ঊর্ধ্বমুখী। লিখে রাখতে পারো চাহিদা রেখা নিম্নমুখী, যোগান রেখা ঊর্ধ্বমুখী। বাঁ দিক থেকে ডান দিকে লিখে রাখতে পারো শব্দটা। চাহিদা রেখা, দেখো ডিমান্ড কার্ভ ইজ ডাউনওয়ার্ড স্লোপিং এন্ড সাপ্লাই কার্ভ ইজ আপওয়ার্ড স্লোপিং। আর এখানে কি লিখছিস? ডিডি ইজ ডিমান্ড কার্ভ আর এসএস ইজ সাপ্লাই কার্ভ। ডিডি হচ্ছে হাউ মাচ কনজিউমার ওয়ান্ট টু বাই, এটা দেখ, ডিডি হবে হাউ মাচ কনজিউমার ওয়ান্ট টু বাই, আর এটা হবে হাউ মাচ প্রোডিউসার ওয়ান্ট টু সেল। লেখা হলে বলবে। এটা লেখা হলে বলবে আমি মুছবো, এই জায়গাটা লেখা হলে বলবে আমি মুছবো। কোন জিনিসের দাম আছে এইরকম জায়গাতে ও, আচ্ছা ও তো লেখাই আছে P1, ও P1 দাম, ও P1 দাম যদি হয়, এটা A আর এটা B, দেখো এইটা হচ্ছে ডিমান্ড, ডিমান্ড কার, এইটা হচ্ছে চাহিদা রেখা, লোক কতটা কিনতে চাইছে। P1A চাহিদা বা লোক কতটা কিনতে চাইছে কত হবে? P1A এই এতটা পরিমাণ, এই যে এতটা পরিমাণ কি হচ্ছে? এইটুকু পরিমাণ লোক কিনতে চাইছে। আর যোগান মানে যে বিক্রি করতে চাইছে সে কতটা বিক্রি করতে চাইছে? P1 থেকে B পর্যন্ত সে বিক্রি করতে চাইছে, P1B এতটা বিক্রি করতে চাইছে। এবার তোমরা বলো যে চাহিদা বেশি না যোগান বেশি, মানে লোক কিনতে চাইছে বেশি না বিক্রি করতে চাইছে বেশি? এখানে যোগান বেশি, যোগান বেশি, মানে যারা বিক্রি করছে প্রোডিউসার তারা বেশি বিক্রি করতে চাইছে। খুব সহজ, দামটা খুব বেশি। এই যে এখানে P1 দামটা অনেক উপরের দিকে এঁকেছে, এটা দামটা খুব বেশি, তাই জন্য যে বিক্রি করতে চাইছে সে দেখছে আমি বিক্রি করে বেশি টাকা পেতে পারবো, তাই বিক্রির পরিমাণ সে বিক্রি বেশি করতে চাইছে। কিন্তু লোকে কিনতে চাইছে এইটুকু, যে কিনতে চাইছে সে বলছে আরে বাবারে অনেক দাম আমি কিনবো না। যে বিক্রি করছে সে তো ভাবছে যে আমি বিক্রি করলে অনেক টাকা পাবো, আমি বিক্রি করবো, আমি অনেক কিছু নিয়ে বসেছি। কিন্তু যে কিনতে যাচ্ছে তার কাছে টাকা নেই, সে বলছে না আমি কিনতে পারবো। বোঝা গেল? তো এবার অতিরিক্ত কি হয়েছে এখানে? অতিরিক্ত যোগান না চাহিদা? খাতায় নেই, বাংলাতেই লেখা আছে অতিরিক্ত যোগান না চাহিদা। এটা ডিমান্ড, এটা সাপ্লাই, এটা এক্সেস কি হবে? এক্সেস ডিমান্ড না সাপ্লাই? আগের দিন করিয়েছি এক্সেস সাপ্লাই, এক্সেস সাপ্লাই অতিরিক্ত যোগান। বাংলা লেখলে ইংলিশে লেখ, তাড়াতাড়ি তাড়াতাড়ি লিখেছিস, ছবিটা এঁকেছিস? হ্যাঁ হ্যাঁ। এক্সেস সাপ্লাই কতটা? এক্সেস সাপ্লাই কতটা বলো? এবি পরিমাণ, এবি পরিমাণ। এই সময় কি হবে? আমার ধরে একটা মিষ্টির দোকান আছে, আমি এতটা নিয়ে বসেছি, দাম বাড়িয়ে রেখেছি, বিক্রি হচ্ছে না, জিনিসটা নষ্ট হয়ে যাবে। এখন আমার উপায় কি? দামটাকে কমাতে হবে, তাই তো? দামটা কম, এখানে তাহলে কি হবে? দাম কমবে, দাম কমবে। বোঝা গেল? এবার ধরো এইরকম একটা জায়গাতে P2 দাম, ও P2 দাম, ও P2 দাম, ও P2 দামে এটা ধরো C আর এটা ধরো D। চাহিদা কত অস্মিতা বলো তো? চাহিদা কত? তুই লিখে রাখ, প্রাইস OP2 ডিমান্ড আর সাপ্লাই। অস্মিতা বলো। OP2D, OP2D এটা হচ্ছে চাহিদা। আর নির্ণয় বলো যোগান কত? ও লিখতে হবে না, শুধু P2D। মিনময় বলো। এখানে হচ্ছে মানে চাহিদা মানে লোক কতটা কিনতে চাইছে, লোক এতটা পরিমাণ কিনতে চাইছে, এতটা পরিমাণ কিনতে চাইছে বড়। আর বিক্রি যা করতে চাইছে দামটা কম, সে কেন বিক্রি করবে? একজন দোকানদার হিসেবে তুমি নিজেকে ভাবো যে দাম কম, কম দামে জিনিস তুমি কেন বিক্রি করবে? কারণ লাভ কম তো। তো যে বিক্রি করতে চাইছে সে কতটা বিক্রি করতে চাইছে? P2C
এখানে অতিরিক্ত কি হয়েছে, এক্সেস কি হয়েছে, চাহিদা না যোগান, চাহিদা, এক্সেস ডিমান্ড, এক্সেস ডিমান্ড, এক্সেস ডিমান্ড কত, মিনময় বলো এক্সেস ডিমান্ডটা কত, এতটা হচ্ছে লোকে কিনতে চাইছে, এইটুকু লোকে বিক্রি করতে চাইছে, লোক এক্সট্রা কতটা কিনতে চাইছে, এই পরিমাণটা কিনতে চাইছে। তো এক্সেস ডিমান্ড হচ্ছে সিডি বা অতিরিক্ত চাহিদা হলো সিডি। এই ক্ষেত্রে দাম কি হবে, এই ক্ষেত্রে দাম কি হবে, বাড়বে না কমবে, দাম বাড়বে। খুব সহজেই বুঝতে পারছি দাম বাড়বে, কারণ যারা কিনতে গেছে তারা বলবে আমার কাছে টাকা আছে ভাই নিয়ে নাও। কি বলছি দেখো, এখানে কম দাম, লোক কিনতে চাইছে অনেক, কিন্তু লোকে বিক্রি করতে চাইছে না, যে দোকানদার বিক্রি করতে চাইছে, দোকানদারকে তখন যারা কনজিউমার তারাই প্রলোভন দেখাবে, আমি টাকা দিচ্ছি, এক্সট্রা টাকা দিচ্ছি দাও তো, আমরা এরকম করেই থাকি, নেই এক্সট্রা টাকা দিলেও পাওয়া যাবে না, হ্যাঁ আমি একটু এক্সট্রা পেমেন্ট করতে রাজি আছি, দাও না। বিশেষ করে আমি যখন তোমাদের এই পরীক্ষার সময়টা হয়, প্রচুর স্টুডেন্ট আছে ম্যাম এক্সট্রা পেমেন্ট করব, আপনি আমার সিলেবাসটা শেষ করে দিন, এই করে দিন, সেই করে দিন, কোনোটাতেই রাজি হই না। যদিও এই বছর লাস্ট ইয়ার থেকে শুরু করেছি, নোটসটা শুরু করেছি, যে ঠিক আছে নোটসটা দেবেন, সেটাও একদম শেষের দিকে, এক্ষুনি দিন না নোটস, নোটস বলতে নোটস না, এই বলে সাজেশন, ফুল নোটস আমি কখনোই বিক্রি করি। একজন এরকম চেয়েছে সাজেশনের, আমি অ্যাড দিয়েছি হোয়াটসঅ্যাপে, তো লিখেছে যে আমি সাজেশন আমি নিতে চাই, তো আমি সাজেশন পাঠিয়েছি, সে আমাকে পেমেন্ট করেছে, সাজেশন বলছে ম্যাম এগুলো তো সাজেশন নোটস তো না, ও আগে 11-এ পড়তো, 12-এ আর পড়েনি হঠাৎ করে, আমি তো লিখেছিলাম সাজেশন, আমি তো নোটস কাউকে বিক্রি করি না, তুমি আগের বছর 11-এ পড়েছো, তুমি জানো না আমি নোটস বিক্রি করি না। ও আমি বললাম তোমার যদি মনে হয় এবার আমি তো পিডিএফ পাঠিয়ে ফেলেছি, আমি পিডিএফ পাঠিয়েছিলাম, কি বলে পাসওয়ার্ড দিয়ে দাও, আমি বললাম ঠিক আছে তোমার যদি মনে হয় আমি টাকা রিটার্ন করে দিচ্ছি, পাসওয়ার্ড তো তুমি তখন বললো না ঠিক আছে এগুলোই বলবো, নাই আমার থেকে কানা মামা ভাবো ভালো, সারা বছর না বই না পড়ে নোটস পড়ে কি করবে আমি জানি না, বই প্রথম তোমার, এখন কিছু করার নেই বলে নোটস পড়ছো, বই পেয়ে গেলে বই, আমি তো বই একদম ধরে পড়াবো, তারপরে নোটস। আচ্ছা চলো এবার সিডি হয়ে, এবার দামটা এখানে হয়েছিল, দামটা কম ছিল, এই জায়গাটা দামটা কম ছিল, আর এই জায়গাটা দামটা বাড়ছে, তাই তো। যদি এইখানে হয় এটার নাম দিচ্ছি ই, এটার নাম দিলাম ই, আর এটা হচ্ছে ওপি, ওপি দাম, এখানে চাহিদা, লোক কতটা কিনতে চাইছে ইজিক্যাল টু হবে যোগান, লোক কতটা বিক্রি করতে চাইছে, এটা হবে ওপিই, ও শুধু পিই, এটা পিই, শুধু পিই পরিমাণ চাহিদা আর যোগান এখানে ইকুয়াল হবে, এইটা হচ্ছে দাম স্থির, এই দাম এখানে স্থির হয়ে যাবে, দাম বাড়বেও না আর কমবেও। এত বেশি আলোচনা কেন করলাম, এই যে চাহিদা যোগানের মাধ্যমে কিভাবে দামটা ঠিক হয় আমরা দেখলাম। তো এইবার এখানে টুইস্ট হচ্ছে যে ধরো এই যে ওপি দামটা আমরা কি দেখলাম, যে কতটা বিক্রি হতে চাইছে, কতটা লোকে কিনতে চাইছে, সেই অনুযায়ী ঠিক হচ্ছে। কিন্তু ধরো দেশের জনগণ খুব গরিব, তারা ওপি দামটাও দিতে পারছে, এইটা খাত কলিকাতার মাধ্যমে ঠিক হলেও লোকজন ওপি দাম এই দামটাই দিতে পারছে না, তখন কি হবে, তখন আসবে রাশন সিস্টেম অথবা গভর্নমেন্ট নির্দেশিকা জারি করতে পারে যে এই দামের বেশি দাম নেওয়া যাবে না। বুঝলে কি বললাম, আমি একটুখানি দেখাই নাহলে বুঝতে পারবে না, যদিও দেখালেও খুব একটা বেশি যে মাথায় ঢুকবে তা না, তাহলে দেখাবেন কেন ম্যাম, এইগুলো পরে আরো কাজে লাগবে, আবারও করব যখন দরকার হবে, কারণ এইগুলো ছোট ছোট জিনিসগুলো না মাথার উপর দিয়ে বেরিয়ে যায়, তখনই মনে হয় ইকোনমিক্সটা কঠিন। কি হবে পরবর্তী সময়ে তুমি যখন এই অরিজিনাল চ্যাপ্টারটা যাবে তখন দেখবে কি এ বাবা এইগুলো কি হচ্ছে, মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। এখন সামান্য সামান্য কনসেপ্ট গুলো আচ্ছা ঠিক আছে কিছু বুঝলে না এরকম ভাবে যাচ্ছ, যখন অরিজিনাল এই চ্যাপ্টারটায় ঢুকবে তখন দেখবে ব্যাপারটা খুব ক্লিয়ার, একদম পুরো মানে জলের মতো ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর এইগুলো যদি এখন থেকে একটু একটু না শেখো পরে গিয়ে মনে হবে আরে বাপরে কিছুই তো বুঝতে পারছি না। আমি কি বলছিলাম, আমি বলছিলাম যে ওপি দামটা খুব বেশি দাম হতে পারে যদি দেশের লোকের কারণ কোনো কারণে দেশের লোক
ওই দামটা দিতে পারছে না। দিদি এসএস, এই যে ধরো ও কি দামটা বলছে খুব বেশি দাম, লোকে দিতে পারছে না। তখন কি হবে? তখন গভর্নমেন্ট বলবে দোকানদারদের যে এতটা দাম নেওয়া যাবে না, তুমি ভাই দাম নেবে OP3, ঠিক আছে? OP3 তে যদি দাম নেয়, এই যে পোর্শনটা কি হবে? এই পোর্শনটা কি হবে? অতিরিক্ত যোগান না অতিরিক্ত চাহিদা? বলো। এই যে পোর্শনটা কি হয়েছিল, সিডিটা কি হয়েছিল? চাহিদা বেশি। চাহিদা বেশি, দামটা কমিয়ে দিয়েছে, লোক কিনতে পারছে না, তো তাই জন্য দামটা কমিয়ে দিয়ে সরকার জোর করে দাম কমিয়েছে। এই জায়গাতেই আসছে নিয়ন্ত্রণ, সরকার নিয়ন্ত্রণ করছে দামটা। ঘাত প্রতিঘাতের মাধ্যমে ঠিক হওয়ার পরেও দেখা যাচ্ছে দেশের কিছু গরিব লোক আছে, প্রচুর গরিব লোক, কিছু নাই, প্রচুর গরিব লোক আছে যারা কিনা ওই নিত্য প্রয়োজনীয় কোনো একটা জিনিস কিনতে পারছে। যেমন যদিও এখন কেরোসিন তেলটাকে এখন অনেকটা দাম, লোকে সত্যি আর কেনেই না। কেরোসিন তেলের দামটাও নিত্য প্রয়োজনীয়, যেহেতু নিত্য প্রয়োজনীয় ছিল তাই দামটা খুব কম ছিল, চেষ্টা করেছিল রেশন দোকানে কম দামে দেওয়ার। কিন্তু এখন যেহেতু এলপিজি এসে গেছে, এলপিজি গভর্নমেন্টের অনেক পলিসি থাকে, যার জন্য আর মানে কেরোসিন তেল এখন লোকে কেনেই না, রেশন থেকে লোক কেরোসিন তেল কেনেই না। আগে তো আমাদের বাড়িতে কেনা হতো, এখন আর কেনে না, এতটা দাম, রেশন দোকানেও প্রচুর দাম। কিন্তু এটা হওয়া উচিত ছিল না, কেরোসিন তেল রেগুলার রাখো। আর না হওয়ার কারণটা হচ্ছে লোকে কেন ওটাকে দামটা কম মানে করে দিয়েছে, বাড়িয়ে দিয়েছে, তার কারণ কেরোসিন তেল লোকে কিনছেও না এলপিজি আসার পর থেকে। এই উজ্জ্বলা, বিশেষ করে উজ্জ্বলা যোজনা, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যখন গ্যাস চলে গেছে, লোকে গ্যাসের ব্যবহারটা এত বেশি, স্টোভ তুমি জ্বালিয়েছো নেভাতে পারবে না, নেভালে আবার জ্বালানোর একটা চব্য রয়েছে, ঝামেলা রয়েছে। গ্যাস আমরা রান্নাটা হয়ে গেল ফট করে বন্ধ করে দিলাম, বা হচ্ছে একটু ওটাকে আস্তে আস্তে আমরা হচ্ছে প্রেসারে দিয়ে আস্তে চালিয়ে রেখে চলে যেতে পারবো, হয়ে হয়ে যাবে কাজটা আমার, মানে অনেক সুবিধা হয়ে গেছে। খরচা কতটা বেশি কম সেই প্রশ্নটা আসছে। যাই হোক, তো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কি হবে? কম হবে। কে ঠিক করে দেবে? গভর্নমেন্ট ঠিক করে দেবে যে এতটা বেশিতে তুমি দিতে পারবে। এই ক্ষেত্রে কি হবে? এই জায়গাটা অতিরিক্ত চাহিদা, লোকে কিনতে চাইছে কিন্তু দোকানদার ভাই বিক্রি করতে চাইছে না। দোকানদারকে বলেছে গভর্নমেন্ট যে বিক্রি করতে হবে কম দামে, ও দাম বাড়াচ্ছে না কিন্তু বিক্রিও করছে না। এবার উপায় কি? গভর্নমেন্ট কি করবে? এই যে যতটা ওর কাছে এক্সট্রা থেকে যাচ্ছে, যে দোকানদার বিক্রি করছে সে এই দামে বিক্রি করতে রাজি নয়, ওর কাছে এক্সেস হচ্ছে, ওই এক্সেস পরিমাণটা গভর্নমেন্ট বেশি দাম দিয়ে কিনে কি করবে? রেশন দোকানে বিক্রি করবে। বোঝা গেল? আবার উল্টো ঘটনাটাও হতে পারে, উল্টো ঘটনাও হতে পারে যে দামটা ধরো কোনো সময় দামটা খুব কম, তোমরা বলবে দাম কম, এরকম ঘটনা ঘটে? হ্যাঁ হতে পারে, যে দামটা খুব কম আর যারা বিক্রি করছে প্রডিউসারকে, এটা তো আমরা কনজিউমারকে দেখলাম, মানে যারা কিনছে তাদেরকে দেখলাম, তাদেরকে গরিব বলেছি। আরে যারা বিক্রি করছে তারাও তো গরিব হতে পারে, তাদেরও তো দরকার আছে টাকা। তাকে যদি বলা হয়, জোর করে বলা হয় কম দামে বিক্রি করো, সে কোথা থেকে ইনকাম করবে? তো এরকম যদি ঘটনা ঘটে, দেখা যায় যে দামটা অনেক ক্ষেত্রে কি হয়, যে এই যে আমি আগের দিন আলোচনা করছিলাম যে কি হয়, বড় বড় দোকানদাররা খুব কম দামে বিক্রি করতে পারে জিনিসপত্র। যেমন আলোচনা করছিলাম যে আমাদের এখানে শপিং মল আছে যারা কম দামে বিক্রি করছে, তার পক্ষে সম্ভব কিছু লস করা, কিছুদিন কম দামে বিক্রি করা সম্ভব। কেন সম্ভব? কারণটা হলো যে আশেপাশে যত দোকান আছে, ছোটখাটো দোকান আছে, সেই দোকানগুলোকে তুলে দিতে হবে, তারপরে সে দাম বাড়াবে, এরকম একটা প্ল্যান থাকতে পারে। এইটাকে বলে ডাম্পিং। পরে আমরা আলোচনা, পরে অবশ্যই শিখবো যে মার্কেট থেকে কাউকে সরিয়ে দেওয়াকে কি বলে, পরে শিখবো। তাই হোক, তো কি হয়, যারা বড় লোক দোকানদার তাদের পক্ষে কিছু অফার দেওয়া, ফ্রি দেওয়া, হেনা দেওয়া, টাকা দেওয়া পসিবল হয়, তো তাদের জন্য ছোট ছোট দোকানদার গুলো কি হচ্ছে? লস করছে। তো দেখা যাচ্ছে যে এই বড় দোকানদার গুলোর জন্য দামটা হয়তো এরকম একটা জায়গাতে ঠিক হয়েছে, ওপি ওপি নামটাতে দামটা দেখা যাচ্ছে খুব কম। প্রডিউসারদের জন্য খুব খারাপ অবস্থা, মাত্রা
প্রডিউসারদের জন্য খুব খারাপ অবস্থা। তখন কি, তখন গভর্নমেন্ট বলবে আচ্ছা আগেরটা এইটাকে বলে প্রাইস সিলিং। প্রাইস সিলিং, সিলিং এই যে সিলিং, মাথার উপরে সিলিং, মানে এর উপরে উঠতে পারবে না। তুমি বলবে নিচের দিকে কেন সিলিং হলো, এটা নিচের দিকে করেছি তাও সিলিং কেন, কারণ এটার উপরে উঠে যাবে না। সিলিং এর উপরে যেমন আমরা উঠতে পারি না, আমরা এখান থেকে ঘরে বসে এরকম উঠতে পারবো, আমাকে উল্টো ভাবে যেতে হবে, তাই না? তো এটাকে বলে প্রাইস সিলিং। বাংলাতে কি বলে আমার এই মুহূর্তে মনে নেই, তোমাদের নেই বাংলাতে কি বলে দেখছি, যদি দেওয়া থেকে বলে দেবো। চার নম্বর চ্যাপ্টারে থাকবে। বাংলাতে কি বলে লেখা নেই, যাই হোক। এবার কি করবে গভর্নমেন্ট, কি করবে দামটাকে বাড়িয়ে দেবে, কাদের জন্য, প্রডিউসারদের জন্য। এরকম ভাবে দামটা বাড়িয়ে দেবে। এই ক্ষেত্রে কি হবে বলো, এটা ধরো P4 দিলাম, অতিরিক্ত কি হবে, চাহিদা না যোগান। এটা হচ্ছে এতটা চাহিদা আর এই পুরোটা হচ্ছে যোগান। যে বিক্রি করতে চাইছে সে বেশি বিক্রি করতে চাইছে, কিন্তু যে কিনতে চাইছে তার কাছে নেই, যোগানটা বেশি, যোগানটা বেশি, অতিরিক্ত যোগান। এই ক্ষেত্রেও গভর্নমেন্ট কি করবে, কিনে নেবে, লোকের কাছ থেকে কিনে নেবে, যারা বিক্রি করতে চাইছে তাদের কাছ থেকে কিনে নেবে, বেশি দাম কিনে, বেশি দাম দিয়ে কিনে বিদেশে বিক্রি করতে পারেন, কম দামে নিজের দেশে বিক্রি করতে পারেন, গুদামে জমা রাখতে পারেন, অনেক কিছু করতে পারে গভর্নমেন্ট। এইটাকে বলা হচ্ছে নিয়ন্ত্রণ। আগেরটা আমরা দেখলাম, প্রথমটা যেটা দেখলাম সেটা হচ্ছে দাম কিভাবে নির্ধারণ হয় খাত প্রতিখাতের মাধ্যমে, আর এটা দেখলাম গভর্নমেন্ট কিভাবে নিয়ন্ত্রণ করে। দুটোই চলবে আমাদের দেশে, দুটোই চলে। আচ্ছা নেক্সট 5 নম্বর, 5 নম্বর বলেছে 5 নম্বর, হ্যাঁ 5। সরকারি নিয়ন্ত্রিত ব্যক্তিগত অর্থনীতি, বাজেট ব্যবস্থা, সরকারি নিয়ন্ত্রণ, অর্থনৈতিক পরিকল্পনা। ও এইটার মধ্যেই ছিল, এটা এখানে তিনের আন্ডারে। আচ্ছা চার 4 নম্বর, 4 নম্বরে আমরা লিখবো, 4 নম্বরে লিখবো অর্থনৈতিক পরিকল্পনা। আমাদের দেশে ছিল, এখন নেই, পরিকল্পনা কমিশন। অর্থনৈতিক পরিকল্পনা বলতে এটা সেন্ট্রাল ইকোনমিক প্ল্যানিং লিখতে পারো, সেন্ট্রাল ইকোনমিক প্ল্যানিং, কেন্দ্রীয় অর্থনৈতিক পরিকল্পনা। এটা কেন্দ্রের কাজ, দেশের সরকারের কাজ হচ্ছে ভালোভাবে একটা প্ল্যানিং করা, অর্থনীতি কিভাবে চলবে, কি কি করা হবে, কি কি উৎপাদন করা হবে, কোন উৎপাদন কোনগুলো বিদেশে রপ্তানি করা হবে, কোনগুলোতে বেশি জোর দেওয়া হবে, সরকারি ক্ষেত্র কোন জায়গায় জোর দেবে, বেসরকারি ক্ষেত্র কোন জায়গায় জোর দেবে। ধরো কোনো একটা জায়গাতে উৎপাদন হচ্ছে কিন্তু যাতায়াত ব্যবস্থা ভালো নয়, রাস্তা তৈরি করতে হবে সেখানকার, সবকিছু মিলেই অর্থনৈতিক প্ল্যানিং হবে। সেটা কে করবে, গভর্নমেন্ট করবে, বা এটা মেন করবে কে, সরকারি ক্ষেত্র। অর্থনৈতিক প্ল্যানিংটা মানে কি বলে, অর্থনৈতিক পরিকল্পনা করবে সরকারি ক্ষেত্রে। আচ্ছা তারপরে হলো সামাজিক নিয়ন্ত্রণ, 5 নম্বর হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ। সামাজিক নিয়ন্ত্রণে আমরা দেখব, বলছে বিশ্ব অর্থনীতিতে সরকার দেশের অর্থনৈতিক কাজের উপর সামাজিক নিয়ন্ত্রণ বলবৎ রাখে, সোশ্যাল কন্ট্রোল। তাই দেশের বৃহত্তম স্বার্থের বিষয় বিবেচনা করে সরকার যে কোনো শিল্প বা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে জাতীয়করণ করতে পারে। যেমন ভারতীয় পরিকল্পনায় অর্থ সংস্থান, সমাজ পিছিয়ে পড়া ব্যাংকের, জনসাধারণকে ব্যাংকে দিয়ে। সামাজিক নিয়ন্ত্রণ বলতে চাইছে ধরো এই ধরো আমাদের দেশে SC ST OBC এরা পিছিয়ে রয়েছে, তো এদের জন্য বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণ রয়েছে, চাকরি বাকরির ক্ষেত্রে নিয়ন্ত্রণ রয়েছে, আবার এতেও নিয়ন্ত্রণ রয়েছে। শুধু তাই না, যে ধরো চাকরি বাকরির ক্ষেত্রে তো নিয়ন্ত্রণ রয়েছে, এছাড়াও কোনো জায়গা থেকে ধরো টাকা পয়সা পাওয়া যাবে, যেটা জেনারেল বা OBC কি বলে এরা পায় না,
এপিএলরা পায় না, বিপিএল বা এরা কি বলে এসসি এসটি ওবিসিরা পেয়ে থাকে। এইভাবে এদেরকে তুলে আনার চেষ্টা করা হয়। এবার আমরা অনেক সময় তর্ক করে থাকি এসসি এসটিরাই সব রকম সুযোগ সুবিধা পায়, আমরা পাই। তো অনেক তোমরা যদি পুরো ভারতকে দেখা যায় তাহলে দেখা যাবে যে সত্যি এসসি এসটিরা প্রচুর পিছিয়ে, বিশেষ করে এসসিরা যদিও বা উঠতে পেরেছে অনেকটা, এসটিরা খুব পিছিয়ে, খুব পিছিয়ে। এখনো পর্যন্ত ওদের কাছে বেশিরভাগ ক্ষেত্রেই লেখাপড়ার কিছুই পৌঁছায়নি। তো ওদেরকে তুলে আনার জন্য এইগুলো কিন্তু দরকার হয়েছে। এইগুলোই ছিল বৈশিষ্ট্য। আমি এতক্ষণ পড়ালাম মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধাগুলো আমি নেক্সট দিন পড়াবো, নেক্সট ভিডিওতে পড়াবো, কারণ এখন পড়াতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের বোর লাগবে, তাই এতটাই থাক। পরের দিন আমি সুবিধা মানে পরের ভিডিওতে আমি সুবিধা অসুবিধা পড়াবো। এখন তোমরা তোমাদের কাছে যা বই আছে পড়ে দেখো, বুঝতে অসুবিধা হলে বলবে। আর যদি আমার পড়াটা ভালো লাগে, আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। থ্যাংক ইউ।